সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেখানে এবং তার সিনেমাও আসছে তার সাথে, সেখানটায় যদি কন্ট্রোভার্সি ছোঁয়া না থাকে তাহলে কি করে হয় আপনারাই বলুন। তা হ্যালো বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো, বেশ কিছুদিন যাবত একটা কিন্তু কন্ট্রোভার্সি দুইজনের মধ্যে চলছে, দীপিকা পাদুকন ভার্সেস সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তা এই ঝামেলাটা শুরু হয়েছে দীপিকা পাদুকন যখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্পিরিট সিনেমাটার থেকে ব্যাকআউট করে যায়, তারপরের থেকেই কিন্তু এই কন্ট্রোভার্সিটার সূত্রপাত শুরু হয়। কারণ প্রভাস স্টারার এই সিনেমাটা আসতে চলেছে, মানে পরিচালনা করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এবং তার সাথে সাথে এই সিনেমাতে নায়িকা হিসাবে কিন্তু দীপিকা পাদুকনকে কিন্তু কাস্ট করা হয়েছিল। তার সাথে সব লেখা লিখি সব কিছু হয়ে গেছিলো, কন্ট্রাক্ট সাইন ফাইন সব কিছু হয়ে গেছিলো। পরবর্তীকালে দীপিকা পাদুকন কিছু ডিমান্ড করে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে। যে ডিমান্ডগুলো হচ্ছে যে সে একটা বড় অ্যামাউন্টের ফিস নেবে, প্রায় 40 কোটি টাকা মতন সে সিনেমার থেকে ফিস চাইছে, এবং তার সাথে সাথে এখানটায় যে প্রফিট শেয়ারটা হবে তার কিছু পার্সেন্ট সে নেবে। আর 100 দিনের অধিক যদি শ্যুট হয় এই সিনেমাটার, তাহলে পার ডে হিসাবে পেমেন্ট কিন্তু সে নেবে, মানে ওটা আলাদা একটা চার্জেস সে নেবে উইথ জিএসটি, মানে এগুলো যা হবে সব জিএসটি শুদ্ধ সে করবে। এবং তার সাথে সাথে সে দিনে 6 ঘন্টার বেশি কিন্তু কাজ করতে চাইছে না। সে এত কিছু শর্ত প্রোডাকশন হাউসকে এবং ডিরেক্টরকে রেখেছে। এবার স্বাভাবিক ব্যাপার, প্রোডাকশন হাউস এখানটা টি সিরিজ, ভূষণ কুমার সে এটাতে রাজি হয়নি, অন্যদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেও এটাতে রাজি হয়নি। রাজি না হওয়াতে দীপিকা পাদুকন এই সিনেমাটার থেকে ব্যাকআউট করে যায়, এবং পরবর্তীকালে নায়িকা কিন্তু নতুন করে খোঁজা শুরু করে দেয় স্পিরিটের টিম। এবার তৃপ্তি দিমরি অনবোর্ডে আসে এই সিনেমাটার জন্য। এবার তারপর এটা মানে এত কিছু জল ঘোলা হচ্ছে, এত কিছু হচ্ছে এই সিনেমাটাকে ঘিরে, এবং দীপিকা পাদুকন এত ট্যান্ট্রাম দেখাচ্ছে। সত্যি কথা বলতে গেলে দীপিকা পাদুকন যে এত টাকা যে চার্জ করছে, অ্যাকচুয়ালিতে কি সেটা কি কতটা ঠিক? দেখুন, একটা মেন ঘটনা, আমি এখানটা কারোর পক্ষপাতিত্ব করছি না। এখানটায় না সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভালো, না এখানটায় দীপিকা পাদুকন ভালো, কেউই ভালো না এখানটা। আমি সত্যি কথা বলতে গেলে মানুষদেরকে একজনকেই টার্গেট করে কথা বলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যেহেতু এই টাইপের বক্তব্য রাখে, সে এই টাইপের সিনেমা করে বলে একটা সার্টেন কাইন্ড অফ দর্শক আছে তাকে পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে ব্যাশ করে। আবার কিছু দর্শক আছে তাকে সাপোর্টও করে। আবার অন্যদিকে মানে দীপিকা পাদুকন যেহেতু এখানটায় মেয়ে, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, এটা ঠিক নয়। দেখুন, মানে দীপিকা পাদুকন যে মানে অ্যামাউন্টটা চাচ্ছে অ্যাকচুয়ালিতে সিনেমার থেকে, অ্যাকচুয়ালিতে এই সিনেমাটা কার জন্য চলবে? এই সিনেমাটা যদি বক্স অফিসে হিট করে, সেটা তো করবে দুইজনের জন্য। এক হচ্ছে স্টার ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার একটা ফ্যান ফলোয়িং আছে, তার হেটার্সও আছে, তার সাথে সাথে হেটার্সরাও যেরকম তার সিনেমা দেখতে যাবে ক্রিটিসাইজ করার জন্য, যাকে তারা ভালোবাসে, তার যার ফ্যান আছে, তারা তো অবশ্যই যাবে এই সিনেমাটা দেখার জন্য। অন্যদিকে প্রভাস আছে। প্রভাস হচ্ছে তেলেগু সব থেকে বড় স্টার। এবার তার এদের দুইজন যখন একজন মানে একজন স্টার ডিরেক্টর, একজন সুপারস্টার যখন একটা সিনেমার জন্য কোলাবোরেট করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এদের নামেই তো সিনেমাটা চলে যাবে। এখানটায় যদি আপনি সীতা গীতা, কালকে আমি পডকাস্টে সেম জিনিসটা অ্যাড্রেস করেছি, যে এখানটায় যদি সীতা গীতা যাকেই নিয়ে নিন না কেন, তার জন্য কিন্তু মানুষ কিন্তু হলমুখী হবে না। হবে হচ্ছে একমাত্র ডিরেক্টর এবং অ্যাক্টরের জন্য। কে আছে এবং কে ডিরেক্ট করছে তার জন্যই মানুষ কিন্তু হলে দেখতে যাবে। এই যে আজকে এস এস রাজামৌলি যাকে নিয়ে সিনেমা বানাক না কেন, যে কোনো স্টারকে নিয়েই বানাক না কেন, অ্যাকচুয়ালি এস এস রাজামৌলি ব্র্যান্ড ভ্যালুর জন্যই কিন্তু এস এস রাজামৌলির সিনেমা কিন্তু দেখতে যাবে। সে আপনি ওখানটায় যাকেই রেখে দিন না কেন, প্রাইমারিলি কিন্তু মানুষ আগে দেখবে যে ডিরেক্টর এস এস রাজামৌলির নাম জুড়িয়ে আছে, তারপর কিন্তু সেটা ভরসা করে দেখতে হবে, তারপর দেখবে যে স্টার কাস্ট কে না কে আছে, কত বড় স্টার আছে আর কত বড় সুপারস্টার আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর তার থেকেও বড় কথা, দীপিকা পাদুকন আরেকটা শর্ত দিয়েছিল, যে সে কোনো তেলেগুতে ডায়লগ বলতে পারবে না, কারণ এটা অ্যাকচুয়ালি কিন্তু হিন্দি সিনেমা না, মানে বলিউডের সিনেমা না, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান সিনেমা, তেলেগু ল্যাঙ্গুয়েজের সিনেমা। সে বলেছে যে আমি কোনো হিন্দিতে ডায়লগ দিতে পারবো না, আমার ডাবিংটা অন্য কাউকে দিয়ে করতে হবে। তাহলে এত কিছু ট্যান্ট্রাম তুমি দিচ্ছ একটা মেকার্সকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেকার্সরা যখন দেখছে যে ভাই দীপিকা পাদুকন থাকাও যা না থাকাও তাই, ওকে বাদ দিয়ে দাও, অন্য কাউকে অনবোর্ড করে নিয়ে আসো, এখানটা মেকার্সদেরও কিন্তু দোষ দেওয়া যায় না। এবার দীপিকা পাদুকন একটা মানছি, তার একটা স্টার সুলভ ইমেজ তৈরি হয়ে গেছে,
বাট দীপিকা পাদুকোনের থেকে আমি বলবো যে আলিয়া ভাট অনেক গুণে বেটার একজন পারফর্মার। তার একটাই কারণ, পারফর্মার আমি বলবো না, মানে অ্যাজ আ মানে স্ক্রিপ্ট চুজ করছে যখন, আমি বলবো যে দীপিকা পাদুকোনের থেকে কিন্তু আলিয়া ভাট অনেক বেশি ভালো। সে কিন্তু একটা জিগরার মতন সিনেমা, সে চলুক চাই না চলুক, সে কিন্তু জিগরার মতন সিনেমাতে অভিনয়ও করছে, সেই সিনেমাটা ব্যাকিংও করছে ধার্মার সাথে। অন্যদিকে ডার্লিংসের মতন সিনেমা যেটা নেটফ্লিক্সে এসেছিল, সেই সিনেমাটাও সে প্রডিউস করেছে। তাহলে এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে, এবং সে এমনকি ভালো ভালো কিন্তু পরিচালক বা অ্যাক্টার্স তাদেরকে কিন্তু জায়গা করে দিচ্ছে। সে একটা ভাসানবালার সাথেও কাজ করছে, একটা প্রচারের মতন একটা কাজ আসছে অ্যামাজন প্রাইমে, সেই কাজটাকেও কিন্তু ব্যাকিং কিন্তু করছে নিজের সামর্থ্য অনুযায়ী। আজকে দীপিকা পাদুকোন, আপনি বলুন তো, যে এই যে দীপিকা পাদুকোন যে সিনেমা যে করছে এবং ছাপাকটা চললো না, তারপর থেকে কি সে ট্রাই করেছে? করেনি তো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে যখন একটা সিনেমা যখন পার্ট হচ্ছে, সেখানটা কিন্তু স্টার ভ্যালু অ্যাড হয়ে যাচ্ছে। কে থাকছে? শাহরুখ থাকছে, সালমান থাকছে, আমির থাকছে, অন্যান্য যারা মানে স্টার অভিনেতারা আছে, তাদের সাথে কোথাও না কোথাও অ্যালাইন করে সে কিন্তু সিনেমা একটা বক্স অফিস হিট দিচ্ছে। নিজের একা কাঁধে কিন্তু দম দিয়ে হিট দিচ্ছে না। আমি এখানটায় দীপিকা পাদুকোনের ক্রিটিসাইজ কিন্তু করছি না, আমি জাস্ট বলছি যে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকচুয়ালি কথাটা বলছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো প্রডিউসার তো যখন দেখছে যে তুমি একটা স্টারের সাথে অ্যালাইন করে তুমি একটা সিনেমা বক্স অফিসে হিট দিচ্ছ, কিন্তু তুমি নিজের একার কাঁধে কিন্তু সেই সিনেমাটা বক্স অফিসে হিট দিতে পারছো না, তখন তো তাকে রিপ্লেস করে দেবে এত ট্যান্ট্রাম দেখানোর পরে। এটা তো হবেই। আর তারপর আরও একটা জিনিস কন্ট্রোভার্সিতে উঠে এসছে এখন। গতকাল সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা টুইট করে, টুইটারে সে মানে টুইট করে সে এটা পরিষ্কার সে জানিয়ে দেয়, এখন তো এক্স হয়ে গেছে সেটা। সেটা সে পরিষ্কার বলে একটা কথা, যে আমি যখন একটা সিনেমা একজনকে অ্যাক্টার বা অ্যাক্ট্রেসকে সাইন করাচ্ছি, তার সাথে যে এই যে কোনো এই যে মানে একটা কন্ট্রাক্ট যে সাইন করাই, কন্ট্রাক্টের মধ্যেই দেওয়া থাকে যে তুমি এই সিনেমার ব্যাপারে বাইরে কাউকে বলতে পারবে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি আমার সিনেমার পার্টও হচ্ছ না, তুমি আমার সিনেমার ছেড়ে বেরিয়ে যাচ্ছ, বেরিয়ে যাওয়ার পর তুমি আমার সিনেমাটাকে নিয়েই কি কি গল্প থাকছে সেটা তুমি বাইরে গিয়ে বলছো, তারপর সিনেমাটা রেটেড হবে সেটাও তুমি বলে দিচ্ছ। এই টাইপের তো কথাবার্তা যখন তুমি বলছো, তাহলে তোমার ফেমিনিস্টের স্ট্যান্ড পয়েন্টটা কোথায় গেল? এটা আমি মানে কোনো যুক্তি পেলাম না যে ফেমিনিজমের এর সাথে কি অ্যাঙ্গেল আছে। বাট সে যে কথাটা করছে যে এই কন্ট্রাক্ট সাইনের সময় বলা থাকে যে তুমি এই সিনেমা করো চাই না করো, তুমি কিন্তু এই সিনেমার ব্যাপারে বাইরে কিন্তু কিচ্ছু বলতে পারবে না। সেটাই দীপিকা পাদুকোন করছে, এবং দীপিকা পাদুকোনের পিআর টিম একটা কাজ করেছে কি, এখানটা পিঙ্ক ভিলার হিমেশকে দিয়ে একটা পোস্ট করিয়েছে যে কেন দীপিকা পাদুকোন অ্যাকচুয়ালিতে এই সিনেমা ছেড়ে বেরিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালিতে দীপিকা পাদুকোন এমনিতেই আগুন জ্বলছে, তার মধ্যে আরও আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছে দীপিকা পাদুকোন এবং তার পিআর টিম। দীপিকা পাদুকোনের পিআর টিম কি করলো, পিঙ্ক ভিলার হিমেশকে ধরলো, ধরে বলে যে তুমি একটা খবর এরকম পাবলিশ করো যে অ্যাকচুয়ালিতে সিনেমার মধ্যে কিছু বোল্ড সিন আছে বলে অ্যাকচুয়ালিতে দীপিকা পাদুকোন এই সিনেমাটা করতে চায়নি, সেই সিনেমাটার থেকে ব্যাক আউট করে গেছে। এটা তুমি খবরটা ছাপিয়ে দাও, আর তার সাথে সাথে সিনেমাটা রেটেড হতে চলেছে। তাহলে আমার একটা কথা, যে আমি কারোর কাজ নিয়ে ক্রিটিসাইজ করছি না, তাহলে যদি সে এরকমই যদি ব্যাপার থাকে যে বোল্ড সিন থাকবে বলে সিনেমা সে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে সে যখন বেশারাম রাঙের মতন ওরকম ড্রেস পরে যখন নাচছে, খারাপভাবে নেবেন না, জিনিসটা তো সব কিছুই তো বোঝা যাচ্ছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তুমি বেশরাম রাঙেও নাচতে পারছো ওইভাবে ড্রেস পরে, বা ফাইটারেও একটা গান ছিল ওইভাবে ড্রেস পরে নাচছে, বা গ্যারাইয়ার মতন সিনেমা করছো যেখানটা ওরকম ইন্টিমেট সিন আছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তুমি একটা কি লজিক দেখাচ্ছ তোমার পিআর টিমে এবং তোমার ফ্যান্সদের মাঝখানে, এই একটা ন্যারেটিভ ছড়িয়ে দিচ্ছ যে ভাই এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র আছে, ইন্টিমেট সিন আছে, এডিটেড ব্যাপার স্যাপার আছে, আমি এর জন্য ছেড়ে বেরিয়ে গেছি, কিন্তু তুমি প্রিভিয়াসলি এই কাজগুলো করে আসছো। তাহলে তুমি তোমার নিজের স্ট্যান্ড পয়েন্টে কিন্তু ঠিক থাকছো না, এবং তুমি একটা নিজের মানে ফেস ভ্যালুটাকে হোয়াইট ওয়াশ করার জন্য তুমি পিআর টিম দিয়ে এরকম একটা বাজে খেলায় তুমি নেচে উঠেছো। তো এই জিনিসটাগুলো তো ঠিক না। সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার যেরকম বক্তব্য, আমি তার বক্তব্যের সাথে কোনোদিনও একমত হতে পারি না। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই যে শক ভ্যালুর উপর সিনেমা যে দাঁড় করাচ্ছে আজকে, পরবর্তীকালে এই বাবেলটা যখন ফেটে যাবে এবং মানুষ দেখবে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গাও কিন্তু এরকম একটা কাইন্ড অফ সিনেমা বানাচ্ছে যে বারে বারে নিজের সিনেমার জিনিস রিপিট ভ্যালুতে চালিয়ে যাচ্ছে,
তখন কিন্তু মানুষও কিন্তু বিরক্ত হয়ে যাবে, তখন কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার কিন্তু এই বাবেলটা বাস্ট করবে। আর বাবেলটা যদি বাস্ট করে না একবার, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্যাপারেও আমি কিছু বলতে চাই। এই যে বাবেলটা, যেই বাবেলটার মধ্যে এখন সে বেঁচে আছে, যে আমি যা বানাবো সেটাই মাস্টারপিস হবে, সেটাই লোকে দেখবে, সে ক্রিটিসাইজ করুক ভালো বলুক পরের কথা, আগে তো আমার সিনেমার তো বক্স অফিসে চলে যাচ্ছে, সে কন্ট্রোভার্সির জোরে হোক আর যারই জোরে হোক না কেন। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই বাবেলটা বাস্ট করবে, তার সিনেমা চলবে না, এই যে টি সিরিজ ভূষণ কুমার, টি সিরিজ এক লাথি মারবে, বার করে দেবে ইন্ডাস্ট্রির থেকে। এই যে টি সিরিজ বলে না যে আমার সব থেকে পছন্দের ডিরেক্টর, আমাদের হাউসের সব থেকে ভালো ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এখন বক্স অফিস দিতে পারছে বলে তাই বলছে, যেদিন বক্স অফিস দেওয়া বন্ধ করে দেবে, 2-3টে সিনেমা এরকম ফ্লপ ডিজাস্টার দেওয়া শুরু করবে, এক লাথি মারবে, টি সিরিজ বার করে দেবে। এই যে কাঙ্গারা রানাওয়াত এত কিছু বকতো, এত কিছু আলফাল বকতো, কাঙ্গারা রানাওয়াতের এখন কি অবস্থা হয়ে গেছে, ইন্ডাস্ট্রির কেউ ওকে পাত্তা দিতে চায় না। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সবার সাথে তো এই বসে বসে, জাভেদ আলী, তারপর হচ্ছে প্রত্যেকের সাথে, সোনান কিরকিরের সাথেও একটা ঝামেলায় পাকিয়েছিল। এই যে এইভাবে যে করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই জিনিসপত্রগুলো, সন্দীপ রেড্ডি ভাঙ্গারও একটা বাবেল ভাঙবে, এবং ভেঙে সেও কিন্তু এই বলিউডের থেকে লাথি মেরে বার করে দেবে ভূষণ কুমার। কারণ এই ভূষণ কুমার যদি ভালোই প্রডিউসার হতো, তাহলে আদিপুরুষের মতন সিনেমা, একটা জঘন্য জালি সিনেমাকে ব্যাক করতো না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতদিন পয়সা আছে ততদিন সন্দীপ রেড্ডি ভাঙ্গা আছে টি সিরিজের ঘরে, যেদিন পয়সা শেষ, ঘরে টাকা আসা বন্ধ, সেদিনকার লাথি মেরে বার করে দেবে। এখানটায় যে আরেকটা কথা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার আরেকটা বাজে জিনিস কি, আমি মানে আরেকটা জিনিস দেখি যে সব কিছু ক্রিটিসিজম সে নিতে পারে না। তুমি একটা পাবলিক প্ল্যাটফর্মে সিনেমা বানাচ্ছ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি একটা মানে ঠিকঠাক একটা ক্রিটিসিজমও নিতে পারো না। তোমাকে সিনেমা যদি কেউ ক্রিটিসাইজ করে, তুমি তাকে বসে টুইটারে টুইট করে তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, আলফাল বক বিভিন্ন ইন্টারভিউতে এসে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি আলফাল যখন বকছো একটা মানুষের ব্যাপারে, একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে, তুমি যখন এই কথাগুলো বলছো, তখন তো সেই ইন্ডাস্ট্রি তো তোমাকে তো রিটেলিয়েটিভ ভাবেই তো তোমাকে সেইভাবেই তো ট্রিটমেন্ট দেবে। আর সব কিছুর যে মানে পোক করতে হবে, একে ওকে রিপ্লাই দিতে হবে, এই ব্যাপারটা না মানে ঠিক নয় আমি মনে করি। কারণ আজকে কিরান রাও যখন বলছে যে বাহুবলী সিনেমাতে ওমেন অবজেক্টিফাইং হয়েছে, যেভাবে তামান্না ভাটিয়াকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা ঠিক নয়। এরকম করে এস এস রাজামৌলিকে সে বলেছিল, বাহুবলী তার ভালো লাগেনি, কিরান রাও এভাবে বলেছিল। কিরান রাওকে কিন্তু টুইটারে টুইট করে কিন্তু তাকে রিপ্লাই দিতে যায়নি, বা অন্য কোনো মানে ইন্টারভিউতে এসে কিন্তু সে বলতে যায়নি, সে তার কাজেও সেটা প্রমাণ করে দিয়েছে। পরবর্তীকালে যখন ফিল্ম কোম্পানি অ্যান্ড লোকাল থেকে একটা ডকুমেন্টারি তৈরি করা হলো এস এস রাজামৌলির ব্যাপারে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, চাইলে দেখতে পারেন, খুব ভালো একটা ডকুমেন্টারি। ওখানটায় কিন্তু তখন এস এস রাজামৌলি ক্ল্যারিফাই করলো কেন ওই তামান্না ভাটিয়ার ওই সিনটা রাখা হয়েছিল সিনেমার মধ্যে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন বড় মাপের পরিচালক, একজন বড় মাপের ব্যক্তি কিন্তু ওটাই করবে যে ভাই আমি কাউকে রিপ্লাই দেবো না, আমি আমার কাজ করে যাব, কাজ দিয়ে প্রমাণ করে দিয়ে যাব যে আমি কি। আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে এই যে কবির সিং বানাচ্ছে, অ্যানিমেল বানাচ্ছে, এটা মানে লাস্ট 10-15 বছর হয়তো লাস্টিং করবে, কিন্তু এর পরে কিন্তু এই কাজগুলো মানুষ কিন্তু মনে রাখবে না। এটাই পার্থক্য কিন্তু হবে। আজকে মেরা নাম জোকার বা গাইডের মতো সিনেমা নিয়ে আমরা এত আলোচনা করি, কিন্তু এই সিনেমাগুলো কিন্তু নিয়ে মানুষ 30-40 বছর পর গিয়ে কিন্তু আর আলোচনা করবে না। আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে অ্যাটিটিউডটা নিয়ে চলছে, সেটা খুব খারাপ, এবং তার পতনেরও মূল্যের কারণ হয়ে দাঁড়াবে তার এই অ্যাটিটিউড। আর দীপিকা পাদুকোনের যেই ব্যাপারটা নিয়ে বললাম, যে একটা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে, যে সে যত ট্যান্ট্রম দেখাচ্ছে একজন প্রডিউসারকে, সে তো দেখবে যে ভাই তুমি একটা স্টারের সাথে অ্যালাইন করে যখন সিনেমা করছো, তখন তুমি বক্স অফিসে মানে সফল হচ্ছ। বাট তুমি যখন নিজের একটা ছাপাক বানাচ্ছ, তারপর তুমি সেই সিনেমাটা চললো না, তারপর নিজের কাছে মাউন্টিং করে কোনো সিনেমা তুমি প্রডিউস করলে না, বা তুমি কোনো ভালো ডিরেক্টরকেও কিন্তু কোনো মানে জায়গা দিচ্ছ না, যেটা আলিয়া ভাট করছে, সেটা তো কিন্তু তুমি দীপিকা পাদুকোন হয়ে কিন্তু সেই জিনিসটা করছে না। তো এই পার্থক্য এখানটায়, না দীপিকা পাদুকোন ভালো, না সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভালো, কেউই ভালো না। এখানটা দুজনের জায়গায় ভুল, আমি এইটুকুনি বলতে চাই। তা এই ছিল গোটা বিষয়টা নিয়ে আলোচনা। এই মানে এই ঝামেলাটা এখনো কতদিন চলে, যে এই স্পিরিট নিয়ে। কারণ সিনেমা যতদিন না রিলিজ হচ্ছে, প্রি রিলিজ, পোস্ট রিলিজ, মানে যাবতীয় ধরে যতদিন না এই সিনেমাটা
রিলিজ হয়ে আরও 6-7 মাস না কাটছে ততদিন এই রেসটা চলবে। আজকে দীপিকা পাদুকোনের সাথে হচ্ছে, পরবর্তীকালে ইন্ডাস্ট্রির অন্য কারোর সাথেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেই ঝামেলা বাঁধবে। এটাই হচ্ছে মেন বক্তব্য। তা আপনারা এই বিষয়ে কি বক্তব্য সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।